অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন, চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে পঞ্চম দিনের মতো চলছে প্রতিবাদ কর্মসূচি। নানাভাবে দখল হচ্ছে রাজধানীর বেশিরভাগ ফুটপাত, উচ্ছেদ হলেও দু একদিনের মধ্যেই দেখা যায় আগের চিত্র, স্থায়ী সমাধান বের করার পরামর্শ। এবং সরকার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও কমছে না গ্রাহক পর্যায়ে, কর্তৃপক্ষকে দায়ী করলেন বিশেষজ্ঞরা, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী দুষলেন মধ্যস্বত্বভোগীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। সপ্তাহ জুড়ে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। সকাল থেকে কাঠফাটা রোদে ওষ্ঠাগত হয়ে উঠছে সব শ্রেণীর মানুষের জীবন। বইছে গরম বাতাস, এ কারণেই গরমের মাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। সেই সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং। কিছুটা প্রশান্তি পেতে রাস্তার পাশে শরবত, আখের রস বা ডাবের পানি খেয়ে গরমের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন অনেকে। এদিকে প্রচণ্ড গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না মানুষ। আর তাপমাত্রার ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রকৃতির এমন বৈরিতায় বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত চৈত্রের শেষ থেকে শুরু হওয়া এই গরম কমার কোনো সম্ভাবনা নেই। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে রাজধানীর বাইরের জনজীবনও যেন থমকে আছে। কাঠফাটা রোদ আর অসহনীয় ভ্যাপসা গরমে স্বস্তি নেই কোথাও। সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে নাভিশ্বাস উঠেছে মানুষের। এ অবস্থায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, জ্বর আর পানি শূন্যতায়। প্রচণ্ড গরম থেকে শিশুদের রক্ষায় তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দিনাজপুর থেকে গোলাম নবী দুলারের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে দেশের উত্তর পশ্চিমে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। দিনাজপুরে এর প্রভাবে মানুষের পাশাপাশি পশু পাখিদের প্রাণও হয়ে উঠেছে ওষ্ঠাগত। দুপুরে শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা থাকে। গরমে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে ডায়রিয়া, জ্বর, বমি আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। আমার বাচ্চার এক সপ্তাহ থেকে জ্বর কমতেছে না, বই তো সর্দি কাশ একটু করে। ঠান্ডা গরমের কারণে আমার ছেলে ডায়রিয়া শুরু হয়েছে। শনিবার রাত থেকে ডায়রিয়া, রবিবারে এখানে ভর্তি করছি। এই অবস্থায় প্রচন্ড গরমে শিশুদের তরল খাবার এবং ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ চিকিৎসকদের। গরম করার জন্য বাচ্চাদের ডিহাইড্রেশন না হয় তার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে। পানি, ডাবের পানি, পরিষ্কার পানি, কিন্তু বিশুদ্ধ পানি বাচ্চাদের বেশি খাওয়াতে হবে। আর রোদের জন্য বাচ্চা না বেড়ায় এটা খেয়াল করতে হবে। তাপমাত্রা আর ভ্যাপসা গরম থেকে একটু প্রশান্তির আশায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন অনেকে। তেষ্টা মেটাতে খাচ্ছেন আখের রস বা তরমুজ। কুশারের রস খাচ্ছি, তরমুজ, আনারস, যা কিছু যা সমানে পাচ্ছি ভাই শরীর ঠান্ডা রাখার জন্য। আমরা আসছি এই রসের দোকানে কুশারের রস খাওয়ার জন্য, কিছুটা হলেও এই গরমের হাত থেকে শান্তি পাওয়ার জন্য। অতিষ্ঠ গরমে আমরা নদীতে এসে ঝাপাঝাপি করতেছি একটু ঠান্ডা পাওয়ার জন্য। চলতি বছর দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.1 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ, দিনাজপুর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাফিন, আপনি যেমনটা বলছেন, আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই যে দেশে কিন্তু স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি বিরাজ করছে, যার জন্য কিন্তু জনজীবন তো দুর্বিষহ হয়ে পড়েছে। আর বিশেষ করে যারা রাস্তায় বেরোচ্ছেন তাদের কিন্তু অবস্থা খুব বেশি খারাপ বলতেই পারে। আমি সকাল থেকে আজকে সারাদিন ঢাকায় ঘুরেছি এবং দেখতে পেয়েছি যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু অবস্থা সব থেকে বেশি খারাপ, এবং তাদের পাশাপাশি কিন্তু বাচ্চাদের এবং বৃদ্ধদের কিন্তু চলতে কিন্তু বেশি সমস্যা হচ্ছে। তার উপরে আবার যে গরম পড়েছে, যে গরমটি পড়েছে, এবং এই গরমের জন্য কিন্তু বৃষ্টিও নেই। আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি যে চুয়াডাঙ্গায় কিন্তু একজন ইতিমধ্যেই হিট স্ট্রোকের কারণে মারাও গিয়েছেন। তো আমি এই মুহূর্তে আবহাওয়া অফিসে অবস্থান করছি। তো তাদের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তারা বলছিলেন যে দেশে যে এই যে তাপমাত্রা হচ্ছে দেশে এবং ঢাকাতে, মূলত এই তাপমাত্রাটি হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে তাপ প্রবাহের প্রভাবের কারণেই কিন্তু এই তাপমাত্রাটি বিরাজ করছে। তো তারা বলছেন যে এই তাপমাত্রাটি কিন্তু আগামী আরো এক সপ্তাহ যাবত থাকবে। তো আজকে যদি আপনাকে তাপমাত্রাটি জানিয়ে রাখতে
চাই তাহলে বলবো যে সকাল 6টার দিকে কিন্তু ঢাকায় তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং 9টার দিকে কিন্তু এই তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 32 ডিগ্রি সেলসিয়াস। তো সর্বোচ্চ তাপমাত্রা এখনো আমরা বলতে পারবো না, কারণ আবহাওয়া অফিস বলছেন যে তার সর্বোচ্চ তাপমাত্রাটি নির্ধারণ করে থাকেন বিকাল দুপুর 3টার দিকে। যদিও গতকালকে কিন্তু এই সময়ে এবং গতকালকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় 36.8 ডিগ্রি, অর্থাৎ প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের মতো এবং গতকালে কিন্তু দেশে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছিল যশোরে, যেটা 39 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়া অফিস বলছে যে আজকে এমন তাপমাত্রাই থাকবে, এমনকি কিছুটা হয়তো বাড়তেও পারে। তো স্বাভাবিকভাবে বলতে পারি এখন তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের মতো অবস্থান করছে। কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুরের দিকে হয়তো এই তাপমাত্রা বাড়বে। তবে আসার কথা হলো যে আগামী সপ্তাহখানেকের মধ্যে এই তাপমাত্রাটি কমে আসবে এবং সেই সাথে কিন্তু বৃষ্টি হবে। তো তারা কিন্তু বলছেন দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে, শুধুমাত্র ঢাকা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং তার পাশাপাশি ঢাকার আশেপাশে যে টাঙ্গাইল, গোপালগঞ্জ এবং সেই সাথে এর আশপাশে অঞ্চল মেহেরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। তো তারা বলছেন যে আগামী সপ্তাহখানেকের মধ্যে বৃষ্টি হবে। আরেকটা বিষয় তারা বলছেন যে এখন কিন্তু কিরণকাল চলছে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সূর্যের দেখা পাচ্ছি প্রায় 13.5 ঘন্টার মতো। অর্থাৎ আজকে কিন্তু সূর্য উদয় হয়েছে 5:30টারও আগে, অর্থাৎ 5টার কিছু পরে কিন্তু সূর্য উদয় হয়েছে, যে সূর্য অস্ত যাবে কিন্তু সন্ধ্যা 6:30টার দিকে, অর্থাৎ 13 ঘন্টার মতো কিন্তু কিরণকাল, যার জন্য গরম কিন্তু বাড়ছে। সেই সাথে কিন্তু রাতের তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি। তো আশা রাখি যে এবং আবহাওয়া অফিসের বরাদ্দে আমরা বলতে পারি যে আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে, তাহলে হয়তো জনজীবনে একটি স্বস্তির নিঃশ্বাস আসবে বলে আমরা আশা করছি। তো আমার কাছে তাপমাত্রার খবর এই ছিল সর্বশেষ। বাবু, চলে যাচ্ছে আপনার কাছে। বাবু। দর্শক, আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার শাফিন জাহিদ। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছেন তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে সরকার। সমাজের বিভিন্ন দিকে যখন আমরা সহযোগিতার হাত বাড়ালাম এবং আপনারা জানেন যে 96 সালে সরকার এসেই আমরা এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধাদের বিশেষ ভাতা, এরকম সব কিছু যখন করেছি, পাশাপাশি আইনগত সহায়তাটা তারা যেন পায় সে ব্যাপারেও আমরা এই পদক্ষেপটা নিয়েছিলাম। আমি কারাগারে ছিলাম, আপনারা জানেন কারাগারে রক্ষীদের মাধ্যমে বা কারাগারের কর্মকর্তাদের মাধ্যমে অনেক সময় আমি অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছি। সেখানে কিন্তু এখনো অনেক বন্দী আছে, আসলে তারা জানি না তাদের কি অপরাধ। একটা বিশেষ ব্যবস্থা আমাদের নিয়ে কারাগার থেকে তথ্যটা আমাদের অন্তত সংগ্রহ করতে হবে যে যারা বছরের পর বছর কারাগারে বিনা কারণে বন্দী হয়ে আছে, কিন্তু তাদের হয়তো সেরকম মামলাই বলে কিছু নেই, কিন্তু তাদের একটু সহায়তা দিলেই কিন্তু তারা এই বন্দীখানা থেকে মুক্তি পেতে পারে। যান্ত্রিক শহরের ব্যস্ততায় নিরাপদে হাঁটার জায়গা একমাত্র ফুটপাত, কিন্তু রাজধানীর ফুটপাতগুলোর বেশিরভাগই দখল হয়ে গেছে নানাভাবে। অভিযান চালিয়ে উদ্ধার করা হলেও 2-1 দিনের মধ্যেই আবার তা দখল হয়ে যাচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্টরা বলছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে নগর পিতাদেরই বের করতে হবে স্থায়ী সমাধান। শাফিন জাহিদের রিপোর্ট। রাস্তার বেহাল দশা আর দীর্ঘ যানজটে অতিষ্ঠ হয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাবেন তারও উপায় নেই, অথচ নগরবাসীর নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে ব্যবহার হওয়ার কথা ছিল এই ফুটপাত। কিন্তু রাজধানীতে ফুটপাত হাঁটার জন্য নয়, বরং হকারদের পণ্যের পসরা সাজানোর জন্য যেন ফ্রি স্পেস। আমরা এখানে বসি অনেকদিন আগের পুরানো হকার, বসি দোকানদারি করে এই উড়ে দেয় বসি, উড়ে দেয় বসি। আগে ছিলাম আরো বাইরে, ঠিক আছে, পরে লাস্টে আমরা চাপাই। রাজধানী ও আশপাশের জেলা যানজট মুক্ত করতে 2004 সালে নেওয়া হয়েছিল কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি। তাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফুটপাতকে, কারণ নগরীর প্রায় 50 লাখ মানুষ কোনো না কোনোভাবে ব্যবহার করে ফুটপাত। গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন এলাকায় উচ্ছেদের পরেও কমেনি দখলদার বাণিজ্য। রাজধানীর ফুটপাতগুলো নিয়ে পরিচালিত বেসরকারি এক সমীক্ষায় বলা হয়েছে, ঢাকায় যেসব সড়কে ফুটপাত রয়েছে তার মধ্যে 70%ই বেদখলকৃত, বাকি 30%-এর মধ্যে 22%-এর মান খুবই নিম্নমানের, আর ব্যবহারের উপযোগী শুধুমাত্র 8% ফুটপাত। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এসব অব্যবহৃত এবং দখলকৃত ফুটপাতের বিষয়ে স্থায়ী সমাধানে কবে নাগাদ পৌঁছাতে পারবেন নগর পিতারা?
তো ইভিকশনটা ধরে রাখা তো আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। আপনারা তো জানেন যে আপনার এই সমস্ত প্রসেসের সঙ্গে কিছু আপনার লোকজন তো জড়িত রয়েছে। তো সেই জায়গাটুকুকে আমরা আমাদের সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এসব কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতার জন্য প্রয়োজন পুলিশের একটি আলাদা ইউনিট। একদিকে চাঁদাবাজি বন্ধ করতে হবে, আরেকদিকে তাদেরকে একটা কাজের সন্ধান দিতে হবে। সেক্ষেত্রে আমি যখন একটা লোকে ওই লাইসেন্স দেবো প্লাস গাড়ি দেবো, তখন ওই লোকটাকে আর আমি রাস্তায় অ্যালাউ করবো না। দুই সিটি কর্পোরেশনের সবশেষ হিসাব বলছে রাজধানীতে 163 কিলোমিটার ফুটপাতের 108 কিলোমিটারই অবৈধ দখলে থাকায় পথচারীরা নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব মাদারীপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা। নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত জেলার পুলিশ প্রশাসন। এবং ট্যারিফ না কমায় সচল হচ্ছে না কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল। মুনাফার অনিশ্চয়তায় এ রুটে বেসরকারি অপারেটরদের জাহাজ চলাচল বন্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে পঞ্চম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে শহীদুল্লাহ কলা ভবনে ইংরেজি বিভাগের সামনে মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। এ সময় মিছিলে অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেন। পরে সিনেট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতারা। এ সময় রেজাউল করিম হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করা হয় সমাবেশ থেকে। একের পর এক শিক্ষক নিহতের ঘটনাটা মোটামুটি ধারাবাহিকভাবে অব্যাহত আছে। এটা আমরা চাই প্রশাসনের নজরদারিতে আসুক, যেন তাড়াতাড়ি স্যারের প্রকৃত খুনিদের বিচারের আওতায় এনে, দ্রুত বিচারের আওতায় এনে আমাদের ক্লাস পরীক্ষাগুলো যথারীতি আবার আগের মতো চালু রাখে। আমার বাবা একজন শিক্ষক, এখন তার নিরাপত্তাও তো আমরা পাচ্ছি না। আর এইভাবে হত্যাকাণ্ড হচ্ছে এই 4 জন শিক্ষক হত্যা করা হলো, কিন্তু কারোই হত্যার বিচার হয়নি। আর আমি মনে করি যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার ভালোভাবে করা হোক। রেজাউল করিম সিদ্দিকী সাহেবের ডাকনাম ছিল মুকুল, সেই মুকুল মঞ্চ করা হয়েছে, সেখানে প্রতিবাদ সমাবেশ চলবে। তবে আমাদের ক্লাস চলছে। যে সমস্ত সংস্থা এর হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে নিয়োজিত আছেন তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করবেন এবং বিচারের আওতায় আনবেন। আমরা এই বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরে যাব না। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সেখানে চলে যাচ্ছি। রকি, বাবু, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ বিক্ষোভ সমাবেশ এবং মৌন মিছিল সহ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করার মধ্য দিয়ে এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। মূলত এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধনটি বেলা 11টার দিকে শুরু হয়েছে সিনেট ভবন চত্বরে এবং এখনো এই মানব মিছিলটি চলছে। এই মানব মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষক এবং এই মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। এছাড়াও ইংরেজি বিভাগের উদ্যোগে সকাল 10টার দিকে একটি মৌন র্যালি বের হয়েছিল। এই মৌন র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে এবং প্রদক্ষিণ শেষে এই সিনেট ভবন চত্বরে এসে শেষ হয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা এই দাবির সাথে একাত্মতা পোষণ করে সিনেট ভবনের সামনে এসে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছিল এবং এই মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করেছে। এই সমাবেশ থেকেও পরপর 12 বছরে যে 4 জন শিক্ষককে হত্যা করা হলো, এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। এছাড়াও কিন্তু বাবু, আপনি জানেন যে বেশ কয়েক শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ক্যাম্পাসে আসার সময় তিনি দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছিলেন। তো এই খুন হওয়ার পর থেকে কিন্তু তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে। পুলিশ প্রশাসনও তৎপর রয়েছে বলে জানিয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। তো একের পর এক এইভাবে শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু শিক্ষকদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা ভুগছে এবং তারা বলছে যে এভাবে যদি একের পর এক শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এটি কিন্তু বজায় রাখা কোনোভাবেই যায় না। যার কারণে
শিক্ষকরা ক্লাসেই থাকতে চায়, তারা আর প্রতিবাদ সমাবেশে যোগ দিতে চায় না। এজন্য তারা দেখতে চায় যে পুলিশ প্রশাসনও তৎপর হয়েছে, আর এ ধরনের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এই হত্যাকাণ্ডগুলোরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এবং দোষীরা আইনের আওতায় এনেছে। তো আসলে বাবু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এই শিক্ষার্থীদের, এই শিক্ষকদের দাবির সাথে একাত্মতা জানিয়ে তারা বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে। এই ছিল আমার কাছে বাবু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনার যে কর্মসূচি চলছে তার সর্বশেষ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। আপনারা দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের 63তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের কবরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় সেখানে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। পরে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। ট্যারিফ না কমায় নানা উদ্যোগেও কেরানীগঞ্জের পানগাঁওয়ে নির্মিত দেশের একমাত্র ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালটি সচল হচ্ছে না বলে অভিযোগ জাহাজ মালিক ও ব্যবহারকারীদের। এমনকি 40% তুলা ও ক্যাপিটাল মেশিনারিজ পানগাঁও দিয়ে খালাস করার বাধ্যবাধকতা আরোপ করার পরেও এক্ষেত্রে কোনো কাজ হয়নি। নৌপরিবহন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে অস্পষ্টতা আছে। ব্যবসায়ীদের এমন অভিযোগের প্রেক্ষাপটে সম্প্রতি সেটিও স্থগিত করা হয়। এ অবস্থায় মুনাফার নিশ্চয়তা না থাকায় এ রুটে জাহাজ চালাচ্ছে না বেসরকারি অপারেটররাও। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সড়কপথের বিকল্প হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে কন্টেইনার পরিবহনে 2013 শেষ দিকে কেরানীগঞ্জে নির্মিত পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালটি চালু করা হয়। আর এই বছরেও এই টার্মিনালটি ব্যবহারে ব্যবসায়ীদের সাড়া না দেখে পানগাঁও সচল করতে গত সেপ্টেম্বরে বিভিন্ন চার্জ কমিয়ে ট্যারিফ পুনর্নির্ধারণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এখনো সেটি কার্যকর হয়নি। এই অবস্থায় লোকসান দেখে পানগাঁওয়ের জন্য লাইসেন্স নিলেও এই রুটে জাহাজ চালাচ্ছেন না মালিকরা। পানগাঁও ট্যারিফ রিডাকশনটা হয় তাহলে এই কন্টেইনার অপারেটর বা মেইনলাইন অপারেটররা ইন্টারেস্টেড হবে একটা জিনিস। সেক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট চালু হবে, কারণ যে কন্টেইনার যেগুলো আসছে সেগুলো আবার তার ফেরত নিয়ে যাচ্ছে খালি অবস্থায়, তাতে খরচ বেড়ে যাচ্ছে। জাহাজ তো রেডি অবস্থায় আছে, আমরা কার্গো পাচ্ছি না বিধায়ী আমরা আসতে পারছি না। একটাই কারণ, সেটা হচ্ছে যে পানগাঁও ট্যারিফ যেহেতু উচ্চ আর খরচ বেশি হওয়ার কারণেই কোনো এলসিও আসলে সেভাবে হচ্ছে না। উল্লেখযোগ্য যে একটা দিক সেটা হচ্ছে যে খালি কন্টেইনারের জন্য কোনো ফ্রি টাইম রাখা নাই। ব্যবহারকারীদের মতে এই রুটকে সচল করতে হলে পানগাঁও ট্যারিফ কমানোর পাশাপাশি জাহাজের জন্য শিডিউল নির্দিষ্ট করতে হবে। একটা হচ্ছে জাহাজের শিডিউল, আরেকটা হচ্ছে জাহাজের ভাড়া, 3 নাম্বার হচ্ছে এই পোর্টের ট্যারিফ কমাবার যে সিদ্ধান্ত। এগুলি যদি সেটেল না হয় তাহলে সহসা পানগাঁ পোর্ট চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। নৌপরিবহন মন্ত্রী জানান, ট্যারিফ কমানোর বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। তবে পানগাঁও সচল করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সচল করতে হলে স্টেক হোল্ডার যারা আছে সকলের সহযোগিতা লাগবে। শুধুমাত্র নৌ পরিবহন উদ্যোগ নিলেই কিন্তু হবে না। এইটা আমার মনে হয় জাহাজ একটু বেশি হলে তখন মানুষের আগ্রহটা বাড়বে। আর অর্থ মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া তো আমরা ট্যারিফ ছাড় দিতে পারি না। বছরে 1.5 লাখ টিউএস কন্টেইনার হ্যান্ডলিং এর সামর্থ্য থাকলেও 2.5 বছরে পানগাঁও রুটে পরিবহন হয়েছে মাত্র 3633 টিউএস। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। সিরিয়ার আলেপ্পোতে শিশু হাসপাতালে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 16 জন নিহত। সরকার দফায় দফায় ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও গ্রাহক পর্যায়ে কমাচ্ছে না সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ধীরগতি, সংযোগ বিচ্ছিন্ন সহ নানা অভিযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এই বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্বহীনতা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর মধ্যস্বত্বভোগীদের কারণে দাম কমছে না বলে স্বীকার করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে।
চাকরি, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা সহ বিভিন্ন প্রয়োজনে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট সেবা গ্রহণকারীর সংখ্যা। সাথে প্রতিদিনই বাড়ছে ইন্টারনেটের বহুল ব্যবহার। কিন্তু বেশি দাম, কম গতি আর সংযোগ বিচ্ছিন্ন সহ বিভিন্ন বিষয়ে আছে গ্রাহক অভিযোগ। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে অনিবন্ধনকৃত সেবা প্রতিষ্ঠানের কারণেই গুণগত মান বাড়ছে না। পেজ ওপেন করতে গেলে স্লো হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, আবার চলতেছে, আবার থেমে যাচ্ছে। প্রতি মাসে দেখা যাচ্ছে তারা 3-4 বার নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং তাদেরকে ফোন দেওয়ার পরে আমি ঠিকমতো সার্ভিস পাচ্ছি না। অ্যাসাইনমেন্ট সাবমিশন আছে, আমার সকালে দিতে হবে, রাতে আমি 2টা-3টার দিকে কাজ করতেছি, হঠাৎ করে আমার ব্রডব্যান্ড কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেল। মূল্য হয়তো বা কমে নাই, কিন্তু 8 বছর আগে 1000 টাকা যদি 1 MB পাওয়া যেত, এখন কিন্তু 1000 টাকা দিয়ে 10 MB পাওয়া যাচ্ছে। কোয়ালিটি অফ সার্ভিস যেটা আছে তারা অবৈধ আইএসপিরা কোনোভাবে এনশিওর করতে পারে না। গুণগত মানের ইন্টারনেট সেবা বাড়াতে সরকার ব্যান্ডউইথের দাম কমিয়েছে গত 8 বছরে 8 দফায় প্রায় 26,000 টাকা। বিটিআরসির তথ্য মতে 2008 সালের জুলাইয়ে ব্যান্ডউইথ প্রতি দাম ছিল 27,000 টাকা, 2011 সালে কমে দাঁড়ায় 10,000 টাকা, আর সর্বশেষ 2015 সালের সেপ্টেম্বরে হয় 1080 টাকা। কিন্তু এরপরও গ্রাহক পর্যায়ে প্রতিফলন দেখা যাচ্ছে না। এজন্য ইন্টারনেটের উপর যতটুকু গুরুত্ব দেওয়া দরকার তা দেয়া হয়নি বলে অভিযোগ এই প্রযুক্তিবিদের। সমস্ত কিছু তো সরকারের হাতে, সরকার পারে না কেন? যারা ইন্টারনেট সেবা প্রদান করে তাদেরকে কেবলমাত্র নিয়ন্ত্রণ করলেই তো আমি আমার বেনিফিটটা পেতে পারি। তবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট সেবার গুণগত মান বাড়াতে বদ্ধপরিকর। মধ্যস্বত্বভোগীদের কারণে ইউজার এন্ডে গিয়ে পৌঁছাতে এটার বেনিফিটটা সেইভাবে হয় না, কিন্তু হয়তো আগের চেয়ে স্পিডটা একটু বাড়ে। ইন্টারনেটের ব্যবহার সহজতর হলে দেশে উন্নয়নমুখী হবে বলে আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের 2টি উপজেলার গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোট কারচুপির আশঙ্কা স্বতন্ত্র প্রার্থীর। অবশ্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলার পুলিশ সুপার সঞ্জয় কর্মকার। অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৈরের 6টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা দিন রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বাল্য বিবাহ বন্ধ করব এবং মাদকদ্রব্য বন্ধ করব, শিক্ষার মান বাড়াবো। আমি একবার চেয়ারম্যান ছিলাম, মানুষের সাথে অন্যায় কোনো ব্যবহার করি নাই, আমি সবাই আমার ভালো জানে। কালকিনির 13টি ইউনিয়নের প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে ঘুরছেন পাড়া মহল্লায়। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা। তবে ভোট কারচুপির আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েনের দাবি স্বতন্ত্র প্রার্থীর। মাদকমুক্ত সমাজ সহ শিক্ষার উন্নতি সহ বাল্য বিবাহ রোধের যথাযথ চেষ্টা করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করে যাতে সুষ্ঠু নির্বাচন হয়। তবে ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকে সেই যোগ্য ব্যক্তিকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করব যারা আমাদের নারীদের বাল্যবিবাহ বন্ধ করবে। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সমস্ত কিছুর উন্নয়ন যে করতে পারবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। অবশ্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে, সাদা পোশাকে পুলিশ সদস্য থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি থাকবে, র্যাব থাকবে এবং ম্যাজিস্ট্রেট থাকবে। 7 মে রাজৈরের 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 30 জন ও সদস্য পদে 211 এবং কালকিনির 13টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 57 জন ও সদস্য পদে 485 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গি উপজেলার 20টি ইউনিয়ন। প্রার্থীরা দিনরাত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে আর দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আগামী 7 মে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই প্রার্থীদের পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি ও প্রতিটি পাড়া মহল্লা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে আর নির্বাচনে জয়লাভ করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকেই প্রতিনিধি হিসেবে বাছাই করবেন তারা। ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গি উপজেলার মোট 20টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 70 জন, সাধারণ সদস্য পদে 654 জন এবং সংরক্ষিত সদস্য পদে 206 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমরা ভালো ব্যক্তিকে ভোট দিব, যারা ডাকলে আমাদের পাশে আসবে। ইউনিয়নের শৃঙ্খলাবোধ, শান্তি যে লোকটা আমাদেরকে দিতে পারে তাকে আমরা ভোট দিব। আইন শৃঙ্খলা বাহিনী যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে। যেভাবে মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে, আমরা অবশ্যই নৌকায় জয়লাভ করব। বিএনপি আওয়ামী লীগ আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভেদ নাই। আমরা যে যার ভোট গণতান্ত্রিক অধিকার, সেইভাবে আমরা ভোট করে যাচ্ছি। আমার এই শান্তিপ্রিয় মানুষগুলো যেন 7 তারিখে নির্বিঘ্নে তাদের ভোটটি দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগটুকু পায়। বিগত দিনে যেভাবে আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পেরেছি, আগামী 7ই মে আমাদের সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন করতে পারবো বলে বিশ্বাস করি। গরিবের মামলার ব্যয়ভার বহন করবে সরকার, এই লক্ষ্য নিয়ে 2000 সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানই এই আইনের উদ্দেশ্য। অসহায় ব্যক্তির মামলা বাছাইয়ের জন্য জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিভিন্ন স্তরের কমিটি করা হয়। সুষ্ঠুভাবে পরিচালনার কারণে এ সংস্থায় বিচার প্রার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। দিগেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলেই আইনের আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের 27 ও 31 ধারায় উল্লিখিত অধিকার বাস্তবায়নের জন্য আইন ও বিচার বিভাগের অধীনে প্রত্যেক জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয় স্থাপন করা হয়। 70 জন আইনজীবী নিয়োগ করে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংস্থা। উপজেলাতে একটি কমিটি হয়েছে, ইউনিয়নে একটি কমিটি হয়েছে, সকলেরই প্রত্যেক মাস 2 মাসে মিটিং করে থাকেন। তাদের মাধ্যমে এই যে গ্রামের শহরের সকলেই যারা আইনগত সহায়তা প্রদান চেয়ে থাকেন তাদের ব্যবস্থা করে থাকেন। এই কার্যালয় স্থাপনের পর থেকে প্রায় প্রতিদিনই অসহায় নারী ও পুরুষের ভিড় বাড়ছে। দেওয়ানি ও ফৌজদারি সব ধরনের মামলার সহায়তা দেওয়া হয়ে থাকে এখানে। আমি যৌতুকের শিকার। আমার হাজবেন্ড আমাকে যৌতুকের জন্য প্রায় মারামারি করছেন, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। সেই জন্য আমি মামলাটা করছি লিগ্যালিটি অফিসে। জায়গা চক্রান্ত ব্যাপারে নিয়ে আমার বিবাদী আর আমার জায়গাতে উচ্ছেদ হতে চাইছিল, এখানে মামলাটা করে খুব একটা শান্তিতে পাইছি। জেলা কমিটির চেয়ারম্যানের বিশ্বাস, এই সংস্থার কার্যক্রমের ফলে কারাগার কিংবা বাইরে একজনও বিচারবিহীন অবস্থায় পাওয়া যাবে না। আমাদের লিগ্যাল এড অফিসার সহ প্রতি মাসে সেই জেলখানাতে গিয়ে কোয়ারি দিয়ে দেখে যে এরকম কোন স্টেক হোল্ডার বা এরকম কোন আসামি, এরকম কোন বাদী আছে কিনা, থাকলে তাদেরকে তারা তাৎক্ষণিক আইনের বিধান মোতাবেক সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে। সিলেটে এই সংস্থার মাধ্যমে 2011 থেকে 2015 সাল পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের 724টি মামলা এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে 2409টি মামলা বিচারের জন্য আমলে নেওয়া হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। সিরিয়ার আলেপ্পোতে একটি শিশু হাসপাতালে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে আল জাজিরা ও রয়টার্স জানায়, বুধবার আলেপ্পো শহরের অদূরে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের আল কুদস হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হাসপাতালের কর্মী ও বেসামরিক নাগরিক রয়েছেন। অনলাইনে প্রকাশিত ভিডিওটিতে এটি ব্যারেল বোমা হামলা বলে উল্লেখ করা হয়েছে। ভয়াবহ হামলার পরপরই স্থানীয়রা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন। কয়েকটি দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন বলেও জানায় গণমাধ্যম। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধবিরতি কয়েকদিন কার্যকর থাকলেও জেনেভায় দ্বিতীয় দফার শান্তি আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে প্রায় প্রতিদিনই প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 14 বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফুটবলের খবর। বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে ড্র করলেই সেমিফাইনালে নিশ্চিত হবে তহুরাদের। বাংলাদেশ সময় দুপুর 2টায় তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে শুরু হবে দুদলের ম্যাচটি। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়ে ফুটবলাররা। দারুণ জয় আত্মবিশ্বাসকে সঙ্গী করে এবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে মারিয়ারা। দুর্দান্ত ফর্মে আছেন তহুরা ও মারিয়া। কলসিন্দুরের বেশিরভাগ ফুটবলারই দলে থাকায় সবার মাঝে বোঝাপড়াটাও বেশ ভালো। প্রতিপক্ষ নেপাল নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 9-0 গোলের বড় ব্যবধানে হেরেছে। তাই এই ম্যাচে বাংলাদেশকে হারাতে চাইবে তারা। তবে ছেড়ে কথা বলবে না লাল সবুজের প্রতিনিধিরাও। নেপালের কাছে ভারত হেরে যাওয়ায় এই ম্যাচে ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে তহুরাদের সেমির টিকিট।
গেল আসরের ফাইনালে নেপালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, তাই সেরাটা দিয়ে জয় নিয়েই সেমিফাইনালে উঠতে চায় গোলাম রব্বারের শিষ্যরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে 1-0 গোলে হারিয়েছে রোজি ব্লাঙ্কোসরা। 4 মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল। 1974 সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয় অ্যাটলেটিকো মাদ্রিদকে। সেবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। দীর্ঘ 42 বছর পর তাই অ্যাটলেটিকোর সামনে সেমিফাইনালের এই ম্যাচটি ছিল প্রতিশোধেরও। সে লক্ষ্যেই ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয় রোজি ব্লাঙ্কোসরা। ঘরের মাঠে বাভারিয়ানদের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক অ্যাটলেটিকো, তাই গোলের দেখা পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভিসেন্তে ক্যালদেরনের দর্শকদের। ম্যাচের 11 মিনিটে মাতিয়াস ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করে স্বাগতিকদের হয়ে লিড আনেন সাউল। সব রকম প্রতিযোগিতা মিলে শেষ 10 ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। অন্যদিকে গোল খেয়ে নিজেদের আক্রমণে ধার বাড়িয়ে দেয় বায়ার্ন। ফলস্বরূপ 2 মিনিট পরে সমতায় ফিরতে পারত অতিথিরা, তবে শেষ মুহূর্তে আর্তুরো ভিদালের হেড করার চেষ্টা ব্যর্থ হলে আর সমতায় ফেরা হয়নি বাভারিয়ানদের। এরপর যেন রক্ষণভাগে বেশি মনোযোগী হয়ে ওঠে দুদল, ফলে প্রথমার্ধে আর কোনো গোলের মুখ দেখেনি ক্যালদেরনের দর্শক। বিরতির পর ফিরে 2 তারকা ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরি ও থমাস মুলারকে মাঠে নামান কোচ পেপ গার্দিওলা। কিন্তু বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগ পেয়েও ফরওয়ার্ডদের ফিনিশিং আর প্রতিপক্ষ ডিফেন্ডারদের শক্ত রক্ষণ দুর্গের কারণে আর ম্যাচে ফেরা হয়নি গার্দিওলার শিষ্যদের। ফলে ঘরের মাঠে জয় তুলে নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থেকে মাঠ ছাড়ে সিমিওনের দল। ফারজানা মুমু, সময় সংবাদ। আইপিএল এর খবর। হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। আজ বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে দুদলের এই ম্যাচ। আসরের 2 বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও সমান 8 পয়েন্ট নিয়ে কলকাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গুজরাট লায়ন্স। বল হাতে সাকিব ভালো করলেও নারায়ণ মর্কেলরা পুনের বিপক্ষে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। অন্যদিকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং এর পাশাপাশি বোলিং বিভাগও আছে দুর্দান্ত ফর্মে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে 5ম দিনের মতো চলছে প্রতিবাদ কর্মসূচি। নানাভাবে দখল হচ্ছে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। উচ্ছেদ হলেও 2-1 দিনের মধ্যেই দেখা যায় আগের চিত্র, স্থায়ী সমাধান বের করার পরামর্শ। এবং সরকার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও কমছে না গ্রাহক পর্যায়ে। কর্তৃপক্ষকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী দুষলেন মধ্যস্বত্বভোগীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।